প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বে। আমি নুসহাত রহমান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যক্তিত্বের উপর আসক্তির প্রভাব। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমরা স্টুডিওতে নিয়ে এসেছি একজন অতিথিকে। তিনি হচ্ছেন আব্দুল হামিদ। তিনি একজন সাইকোথেরাপিস্ট, কাজ করছেন মনোবিকাশে। হামিদ, আপনাকে স্বাগতম। কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। আপনি তো এর আগে আমাদের এখানে এসেছেন এবং প্রত্যেকবারই যতবার এসেছেন আলোকিত করে গেছেন আমাদের নানান রকম জ্ঞানের আলোয়। তো আজও আমরা আলোকিত হব, সেটাই আশা করছি। আজকের বিষয়টি আমরা নির্ধারণ করেছি ব্যক্তিত্বের উপরে আসক্তির প্রভাব, এটি নিয়ে। তো প্রথমে আপনার কাছে আসতে চাই, আসক্তি যে বলছি, আসক্তির প্রকারভেদ কি আছে? কি কি ধরনের আসক্তি হয় সেটা যদি দিয়ে আমরা শুরু করি। আসক্তি হচ্ছে এমন একটা আচরণ যেটা মানুষ কম্পালসিভলি করে আর কি। এমন একটা আচরণ সে করে যেটা না করলে তার ভালো লাগে না, বা সে ডিসকমফোর্ট বা অস্থিরতা বোধ করে এবং সেটা করার ফলে কিছু প্লেজার পায়। এটাকেই যদি আমরা বলি আসক্তি এক কথায়। আসক্তি অনেক ধরনের হতে পারে। সাধারণত আসক্তির কথা আসলে আমরা প্রথমেই ভেবে নেই সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, যেটা মাদকাসক্ত। তো মাদকাসক্তি হচ্ছে আসক্তির মধ্যে একটা ধরন। মাদকাসক্তি বা আসক্তির মধ্যে একটা ধরন হচ্ছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। সেটাতে রয়েছে অ্যালকোহল আসক্তি, মাদকের আসক্তি এবং আরেকটা হচ্ছে নিকোটিনের আসক্তি। আর আরেকটা আসক্তি হচ্ছে আমাদের আচরণগত আসক্তি, বিহেভিয়ারাল অ্যাডিকশন। আচ্ছা, সেগুলো কি রকম? সেটা হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্যাম্বলিং আসক্তি, ইন্টারনেট আসক্তি, গেমিং আসক্তি, তারপরে এক্সেসিভ ফুডিং আসক্তি, অত্যাধিক খাবারের আসক্তি হতে পারে, সেক্স অ্যাডিকশন হতে পারে, শপিং অ্যাডিকশন হতে পারে, ইভেন অনেক সময় হচ্ছে আমরা যেটা বলি ওয়ার্কোহলিক, কাজের আসক্তি। এখন আবার অনেক সময় বলা হয় যে জিম অ্যাডিকশন, মানে এক্সেসিভ এক্সারসাইজ করা, এটাও এক ধরনের আসক্তি। মানে যে আসক্তিটা আমাদের আসক্তি কেন বলা হয়, এটা কেন ডিসফাংশন, মানুষের স্বাভাবিক লাইফটাকে প্রভাবিত করে এবং তার হেলদি লাইফটাকে বাধাগ্রস্ত করে। একটু কিভাবে প্রভাবিত করে সেটা বলবেন? এটা হচ্ছে তখন আসক্তিতে হয় কি, মানুষ খুব ইম্পালসিভ আচরণ করে। এক নম্বর হচ্ছে আসক্তিতে তার মুড সুইং হয়। যদি সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার যদি বলি, সেক্ষেত্রে প্রথমে যে ইম্প্যাক্টটা হয় তাদের মুডটা অনেক সুইং করে। আচ্ছা। দুই নম্বর হচ্ছে যে তারা খুব ইম্পালসিভ আচরণ করে। মানে যখন যদি মনে করে যে ওই নির্দিষ্ট একটা কাজের জন্য তারা এত বেশি অযৌক্তিকভাবে ইমোশনালি ফোকাসড হয়ে যান, যেটা তার অন্য অনেক কাজের কিন্তু বাধা তৈরি করতে পারে, তার জীবন ব্যবস্থায় বাধা তৈরি করতে পারে। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে যে লজিক্যাল থিঙ্কিং, তারা হয়তো বা সেক্ষেত্রে প্রপারলি লজিক্যাল থিঙ্কিং করতে পারে না, ডিসিশন মেক করতে সমস্যা হয়, সোশ্যাল রিলেশনশিপ মেনটেন করাটা সমস্যা হতে পারে, যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপেও ঝামেলা হতে পারে। তো এরকম নানাবিধ সমস্যার কারণে আসলে অনেক ক্ষেত্রে হয়তো বা মনে হতে পারে কাজের আসক্তি তো ভালোই। এখন আসক্তি কখনোই ভালো না, কারণ আসক্তিটা হচ্ছে এক্সেসিভ একটা আচরণ করা, যে আচরণটা আসলে অনেক জায়গায় ব্যালেন্স করতে, মানে সে আর ব্যালেন্স করতে পারে না। এই জন্যই এটাকে আসক্তির থেকে আমাদের মুক্ত থাকাটাই জরুরি। তো এই যে আসক্তির কথা বলছি, এখানে কি বডি ফাংশনে কোথাও আসলে কিছু প্রবলেম মানে হয়, যেটাতে মানে একটা মানুষ, আপনি যে বলছেন যে আসক্ত হয়ে যাচ্ছে, সেটাতে তার দৈনন্দিন জীবনযাপনে অসুবিধা হচ্ছে, শারীরিক কোথাও কি কোনো অসুবিধা তৈরি করে? হ্যাঁ, অবশ্যই শারীরিক অসুবিধা তৈরি করে। যদি আমরা বলি সাবস্টেন্স ইউজের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে তো তার অনেক ধরনের, একটা কেমিক্যাল ইনটেক করার পরে তো তার অনেক ধরনের শারীরিক ক্ষতি হয়। ইন্টারনাল শারীরিক অনেক ক্ষতি হতে পারে, তার আচরণগত অনেক ক্ষতি হতে পারে বডিতে। তার দেখা গেল লিভার ফাংশনে বা ইন্টারনাল যে কিডনি, লিভার, ফুসফুস, যে মেজর অর্গানগুলো আছে সেগুলো কিন্তু হেভিলি ড্যামেজ হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের শারীরিক আচরণ। এবং তার ঘুমের ব্যাঘাত হতে পারে, ক্ষুধার সমস্যা হতে পারে। যে আমরা যেটা একটা হেলদি লাইফ লিডের জন্য মানুষের কি পর্যাপ্ত খাদ্য, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত কর্মব্যবস্থাপনা, এই সব কিছুই যখন একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে, তখন মানুষ আরও নীরোগ থাকার সম্ভাবনা থাকবে বেশি, কার্যকর ফাংশনাল লাইফ লিড করার সম্ভাবনা থাকবে বেশি, আবেগের নিয়ন্ত্রণ থাকা,
ইন্টারপার্সোনাল রিলেশনশিপগুলো মেনটেন করে, এগুলো ঠিক থাকবে। যখনই সে আসক্ত হবে তখন ওই কেমিক্যালের উপর বা ওই সিগনিফিকেন্ট একটা বিষয়ের উপর সে এতটাই ডিপেন্ডেন্ট হবে, তখন অন্য অন্য জায়গায় ভারসাম্যটা নষ্ট হতে পারে এবং এটা তার পুরো জীবন ব্যবস্থাটাকে নষ্ট করতে পারে। এই যে বললেন যে দু ধরনের আসক্তির কথা, একটি হচ্ছে যে কোনো কেমিক্যালের উপর ডিপেন্ডেন্সি, আর একটি হচ্ছে আচরণগত ডিপেন্ডেন্সি। এই দুই ধরনের আসক্তির প্রভাব কি ভিন্ন ভিন্ন রকম হয়? ভিন্ন ভিন্ন রকম একটু, যেমন আমরা আচরণগত আসক্তিগুলোকে আমরা হয়তো অতটা সিভিয়ারলি দেখি না। মোস্টলি দেখা যায় যে আমাদের অনেকের মধ্যেই, যারা হয়তো স্বাভাবিক জীবনযাপনই করছে কিন্তু তাদের মধ্যেই অনেকের মধ্যে এরকম আসক্তি রয়েছে। সারা রাত জেগে গেমিং অ্যাডিকশন হচ্ছে বা ইন্টারনেট অ্যাডিকশন হচ্ছে, দিনের একটা দীর্ঘ সময় ধরে সে ঘুমাচ্ছে। বিশেষ করে এখনকার নিউ জেনারেশনের একটা ট্রেন হয়ে গেছে, মানে তারা ভাবে যে না, রাতে নিরিবিলি থাকে, তাদের অ্যাটেনশন দেয়া সহজ হয়, যে কারণে তারা হয়তো বলে যে পড়াশোনাটা রাতে করি। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে তারা আসলে পড়াশোনার চাইতে ওই যে সিগনিফিকেন্ট গেমিং অ্যাডিকশন, ইন্টারনেট অ্যাডিকশনে আসক্ত হয়ে গেলে এইটা তার মানে বায়োলজিক্যাল ক্লকটাকে ডিসফাংশনাল করে ফেলে। এইটাতে কিন্তু তার অনেক ধরনের সমস্যা হতে পারে, শারীরিক অনেক ক্ষতির সম্মুখীন তারা হতে পারে। তাদের মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, তাদের আবেগের কন্ট্রোল হারাতে পারে, তারপরে তাদের মেমোরি লস হতে পারে, ক্ষুধামন্দা হতে পারে, অনেক ধরনের সমস্যাই কিন্তু হয়। মানে স্বাস্থ্যহানি। শুধুমাত্র স্বাস্থ্যহানি না, সাথে সাথে সম্পর্ক হানিও হতে পারে। যেমন সম্পর্কের হানি হতে পারে, যেমন সোসাইটি বা অন্যান্য সমাজ ব্যবস্থায় যেই জিনিসগুলো, যে আমরা সামাজিকভাবে চলতে গেলে, আমি যদি একটা ওয়ার্কিং পিরিয়ডের দীর্ঘ সময় আমি ঘুমিয়ে থাকি, তাহলে আমি যখন সজাগ হচ্ছি ওয়ার্কিং পিরিয়ডটা খুব কম পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। কারণ সাপোজ একটা অফিস টাইম 9টা থেকে 5টা, এখন কেউ যদি দেখা গেল দিনের মানে দুপুর 4টা পর্যন্ত ঘুমালো, সে ওয়ার্কিং টাইম পাচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টায় সে কি ওয়ার্ক করবে? সে যদি ইউনিভার্সিটিতে যায়, সে যদি কলেজে পড়ে, স্কুলে পড়ে, ওটা তো ওই সময়ের মধ্যেই যেতে হয়। তখন তাদেরকে এক্সট্রা চ্যালেঞ্জ ফেস করতে হয়। রাত জাগলে হয় কি, প্রপার ঘুমটা না হলে এটা মেমোরিতে ইম্প্যাক্ট ফেলে, তার মেমোরিতে সমস্যা হয়, মুডটা সুইং করে অনেক বেশি, তার মেজাজ খিটখিটে হয়ে যায় এবং পেশেন্স কমে যেতে পারে অনেক ক্ষেত্রে। তখন হয় কি যে পড়াশোনার ক্ষেত্রে বা একাডেমিক্যালি তার অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, তাকে অনেক জোর দিয়ে, এক্সট্রা এনার্জি দিয়ে সেগুলোকে করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। মানে পড়াশোনার জন্য যে চ্যালেঞ্জগুলো আছে সেটা যত সহজে সে পেরে যেতে পারতো, এই ধরনের ডিসফাংশনাল একটা আচরণের কারণে, মানে ডেইলি রুটিনটা তো ডিসফাংশনাল হওয়ার কারণে তখন দেখা গেল যে আরো বেশি চ্যালেঞ্জিং হচ্ছে তার পড়াশোনার জায়গাটা। পাশাপাশি সামাজিক অনেক জায়গা থেকে তারা কিন্তু আসলে আইসোলেটেড হয়ে যায়, তাদের নিজস্ব একটা জগৎ তারা তৈরি করে ফেলে। তখন তারা সামাজিক অনেক কার্যক্রমকে অ্যাভয়েড করে চলে। তারা মনে করে যাচ্ছে ঠিক আছে, আমার সাথে যাচ্ছে না, বা টাইম ম্যাচ করছে না, ওই টাইমের সাথে সে প্রপারলি অ্যাডজাস্ট করতে পারছে না, এরকম নানাবিধ সমস্যা কিন্তু দেখা যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে তার সাথে, মানে তার মতোই যাদের রুটিন, তার মতোই যাদের পছন্দ, তাদের সঙ্গেই তাদের একটা নেটওয়ার্কিং তৈরি হয় এবং তারা মোস্টলি, যদি আচরণগত জায়গাগুলো বলি, দেখা যাচ্ছে যে তারা হয়তো ভার্চুয়াল কমিউনিকেশনেই অভ্যস্ত হচ্ছে, ফিজিক্যাল জায়গা থেকে তারা আর সেভাবে হচ্ছে না। আর যদি কেমিক্যাল আসক্তির কথা বলি, সেক্ষেত্রে তো হচ্ছে যে তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কের সাথে তারা ব্যাড কোম্পানি, যেটাকে আমরা বলি, এই ব্যাড কোম্পানির সাথে, যেটা উইচ ইজ ভেরি হার্মফুল, সো এই কোম্পানি তাদেরকে অনেক সময় ট্রিগার করে। সে নিজে যদি বের হতেও চায়, অনেক ক্ষেত্রে এই ব্যাড কোম্পানির কারণে তারা বের হতে পারে না। একটা কমফোর্ট জোন তৈরি করে ফেলে তাদের সঙ্গে, একটা কমফোর্ট জোন ইউজিং এর ক্ষেত্রেও তারা মানে ওই জায়গাটাতে গেলে পাবো, ওই একটা নিশ্চয়তা আছে, এবং তাদের সঙ্গে তখন মতের মিল, মনের মিল, সেটাও অনেক। এবং অনেক সময় হয় যে গ্যাং কালচার, যেটা মানে ওই যে গ্যাং অ্যাক্টিভিটি অনেক সময় হয়, যেমন দেখা গেল যে ইভেন হয়তো বা সিগনিফিকেন্ট XYZ, তারা হয়তো বা সেই ধরনের মানসিকতা পোষণ করে না, কিন্তু গ্রুপের ইনফ্লুয়েন্সে অনেক ধরনের ক্রাইমের সাথে ইনভলভ হয়ে যায়, যেটা হয়তো বা ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে তার করার কথা না, বাট গ্যাংয়ের কারণে, ওই গ্রুপের কারণে হয়তো অনেক ধরনের এই ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত কাজের সাথেও সম্পৃক্ত হয়ে যায়। এই সবই প্রভাব। একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়ে এলো, এসে তারপর কথা হচ্ছে। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে ব্যক্তিত্বের উপর আসক্তির প্রভাব নিয়ে আব্দুল হামিদের সাথে। আসক্তির নানান রকম প্রভাবের কথা আপনি বলেছেন, আমরা আরও বিস্তারিত শুনব। তার আগে যদি একটু জানতে পারি যে কি কারণে মানুষ আসক্ত হয়ে পড়ে, সেটা কেমিক্যালের আসক্তি বলুন আর সেটা আচরণগত আসক্তি বলুন। এটাকে যদি আমরা এভাবে ডিফাইন করি, বায়ো সাইকোসোশ্যাল ফ্যাক্টর। হ্যাঁ, এক নম্বর হতে পারে যে কেমিক্যাল আসক্তি বা যে ধরনের আসক্তির জন্য মানুষের একটা বায়োলজিক্যাল কজ থাকতে পারে। আচ্ছা, এটা ব্রেইনের গঠনগত পরিবর্তনের কারণে হতে পারে অনেক সময় এইটা কেমিক্যালের ডিসফাংশন, ব্রেইনের যে কেমিক্যালের ডিসফাংশনের কারণে হতে পারে, অনেক সময় এটা বংশগত কারণেও হতে পারে। হ্যাঁ, অনেক আচরণ থাকে, অনেক ব্যক্তিত্বের গঠনের কারণেও অনেক সময় আমরা আসক্তিতে সম্পৃক্ত হতে পারি। হ্যাঁ, ব্যক্তিত্বের গঠনের জায়গাটা একটু বিস্তারিত জানতে চাই। যদি বলি ব্যক্তিত্বের প্যাটার্ন থাকে, আমরা অনেক ধরনের ব্যক্তিত্বের গঠন থাকে। কিছু কিছু ব্যক্তিত্বের গঠন থাকে যেমন তারা রিস্ক টেকিং বিহেভিয়ার, অ্যান্টি সোশ্যাল আচরণ, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি প্যাটার্ন, এই ধরনের ব্যক্তিত্বের মানুষগুলো কিন্তু, বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এই ধরনের ব্যক্তিত্বের সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ তাদের আচরণটাই এরকম থাকে যে যেখানে তারা খুব রিস্ক টেক করে, ইম্পালসিভ আচরণ করে, হুটহাট করে একটা কাজ করে ফেলে এবং অনেক ফ্যান্টাসিতে তারা থাকে অনেক সময়, এবং যখন যেটা মনে করে সেটা রিস্ক টেকিং বিহেভিয়ার করে ফেলে। সেটা অ্যাডিকটিভ পার্সোনালিটি বলে একটা টার্ম, সেটাও আছে, সেটা সম্পর্কে যদি একটু আমাদের অ্যাডিকটিভ জি পার্সোনালিটি টার্ম। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে তারা যে এই ধরনের ব্যক্তিত্বের জায়গা থেকেই তারা ব্যক্তিত্বের যে প্রবলেমগুলো থাকে, পার্সোনালিটি ডিসঅর্ডারের, প্রত্যেকটা পার্সোনালিটি ডিসঅর্ডারেরই কিন্তু খুব হাই রিস্ক থাকে তারা আসক্তিতে সম্পৃক্ত হয়ে যাবে। এক, দুই নম্বর হতে পারে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে। যে আমরা যদি খুব ডিজাস্টারের মধ্যে যাই, ব্যক্তি জীবনে খুব ট্রমা থাকে বা খুব অবহেলা, বঞ্চনা বা অনেক ধরনের খুব বাজে একটা এনভায়রনমেন্টের মধ্য দিয়ে বড় হয়েছে, যেখানে আমার লাইফে অনেক ধরনের ঝড় ঝাপটা গেছে, সেক্ষেত্রেও মানুষ কিন্তু আস্তে আস্তে আসক্তিতে আক্রান্ত হতে পারে, আসক্তির প্রতি ঝুঁকে যেতে পারে। তারপরে হতে পারে সাইকোলজিক্যাল অনেক ফ্যাক্টর থাকতে পারে। সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমাদের যে ওই যেটা ইম্পালসিভ আচরণ যেটা আমরা বলছি, এই আচরণটা ক্ষেত্রে আমাদের সাইকোলজিক্যাল ভার্নারেবিলিটি থাকে, ইমোশনাল ব্যালেন্স করার সক্ষমতা যদি না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু আসক্তিতে খুব সহজেই সম্পৃক্ত হয়ে যেতে পারি। কারণ সেইটা থেকে আমরা এক ধরনের রিলিফ পাই। আসলে আসক্তির একটা জায়গা হচ্ছে টেম্পোরারিলি সে কিছু প্লেজার পায়। তো মানুষ যখন তার জীবনে দীর্ঘ সময় ধরে এই ধরনের প্লেজার বলেন বা হেলদি ওয়েতে প্লেজারটা না পায়, ডিপ্রাইভের মধ্যে থাকে এবং তার জীবনে প্রচুর ট্রমাটিক ইভেন্ট থাকে, তখন সে আস্তে আস্তে ওইটার প্রতি এক ধরনের অ্যাট্রাকশন ফিল করে এবং আস্তে আস্তে ইনভলভ হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় খুব কিউরিওসিটি থেকে তারা স্টার্ট করে এবং যে ধরনের ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করলাম, যে ডিজাস্টার হতে পারে, তার কোনো ফ্যামিলি ইস্যু থাকতে পারে, তার কোনো সাইকোলজিক্যাল বা পার্সোনালিটি রিলেটেড ইস্যু আছে, তেমন কিছু হয়তো ব্যাকগ্রাউন্ডে খুঁজেও পাওয়া যাচ্ছে না, কিন্তু শুধুই মাত্র আগ্রহ থেকে, কিউরিওসিটি থেকে স্টার্ট করে তারপর ডিপেন্ডেন্সিতে চলে যাচ্ছে। এটা হচ্ছে ওই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর অ্যান্ড অলসো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কিউরিওসিটি কিন্তু আর একা একা হয় না, তার নিজস্ব একটা গ্রুপ থাকে, যে গ্রুপের সাথে হয়তো বা তার এক ধরনের কিউরিওসিটি তৈরি হলো, পাশাপাশি তাকে ওই কিউরিওসিটিটা মিট করার সাপোর্ট সিস্টেমটাও তৈরি হলো তার এনভায়রনমেন্টে, তখন সে কিন্তু এটা ইজিলি ইনভলভ হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো থাকতে পারে। তারপরে পারিবারিক স্ট্রাকচার, পরিবারে যদি খুব ভালনারেবিলিটি দেখে, একটা শিশু যখন যে পরিবেশে বড় হয় সেখানে যদি বাবা মার সম্পর্কের মধ্যে অনেক ধরনের খারাপ আচরণ দেখে, এগুলো দেখে বড় হয়, তার মধ্যে এক ধরনের ইনসিকিউর অ্যাটাচমেন্ট তৈরি হয়। সে সিকিউর ফিল করতে পারে না, তখন অনেক সময় এই ধরনের চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলো সে
মধ্যে ইনভলভ হয়ে যায়। ইনসিকিউর অ্যাটাচমেন্ট থেকে যে অ্যাংজাইটিটা ক্রিয়েট হয় সেটা থেকে রিলিফ পাওয়ার জন্য অনেক সময় রিলিফ পাওয়ার জন্য টেম্পোরারি রিলিফ পাওয়ার জন্য অনেক সময় সে এই অবসেসিভ আচরণগুলো করে। অবসেসিভ বলতে আমি যদি বলি সাবস্টেন্স ইউজ তো এক ধরনের, তারপরে যেটা বললাম বিহেভিয়ারাল অ্যাডিকশন, সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে মানে অ্যালকোহল বা যে বিহেভিয়ারাল অ্যাডিকশনে যে ইন্টারনেট অ্যাডিকশন বলেন, গেমিং অ্যাডিকশন, সে উইথড্র করে তার সিস্টেম থেকে, যেখানে সে থাকছে সেই জায়গাতে সে কানেক্টেড ফিল করতে পারে না, সে অন্য একটা ভার্চুয়াল জগতে কানেক্টেড ফিল করে এবং সেই জায়গায় সে ইনভলভ হয়ে যায়। পাশাপাশি যেমন এই যে ওভার ইটিং, এটাকেও অ্যাডিকশন বলা হচ্ছে কেন? কারণ মানুষ এটাকে যদি আমরা একটু সাইকো অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে চাইল্ডহুডে তার কোনো অ্যাবিউজ বা ট্রমা অনেক কিছু থাকতে পারে, যেটার কারণে সে কিন্তু একটা রিপিটেডলি এই আচরণগুলো করতে পারে এবং ওই ডিপ্রেশন থেকে হতে পারে, অ্যাংজাইটি থেকে হতে পারে। এবং আপনার মতে যে কোনোটাই যে আচরণ যেটাই হচ্ছে এক্সেসিভ হচ্ছে এবং তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে, সেটি আসলে আসক্তি। ওকে, তো এই যে আসক্তির প্রভাব সম্পর্কে আমরা শুনলাম, আরও একটু আমি আসলে ডিটেইলে জানতে চাই। এই যে ব্যক্তিত্বের উপরে যে ধরনের প্রভাব পড়ছে, আমরা ব্যক্তিত্বের উপরে প্রভাব নিয়ে আসলে কথা বলতে চাইছি আজকে। আপনি তো দু ধরনের আসক্তির কথা বলেছেন। এই কেমিক্যাল অ্যাডিকশনের মাধ্যমে একজনের পার্সোনালিটির উপর এক্স্যাক্টলি কি ধরনের প্রভাব পড়তে পারে? এক নম্বর হচ্ছে যে যখন একটা মানুষ হয়তো এমনি দেখতে আমরা হয়তো বা সুস্থ স্বাভাবিক ভাবি, কিন্তু যখনই আস্তে আস্তে সে কেমিক্যাল অ্যাডিকশনের ইনভলভমেন্টটা তার বেড়ে যায় এবং সে আসক্ত হয়ে যায়, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যেটা বললাম যে মুড সুইং করা, তার হঠাৎ করে যে মুডের মধ্যে একটা চেঞ্জ আসে, হ্যাঁ, এবং একটা সময়ের পর্যন্ত যদি সে ওই আসক্তির সাথে মানে ওই কেমিক্যালটা না নিতে পারে, তখন কিন্তু সে তার হিতাহিত জ্ঞান অনেক সময় নষ্ট করে ফেলে, হ্যাঁ, এবং সে রেশনাল থিঙ্কিংটা তার নষ্ট হতে পারে, সে খুব ইম্পালসিভ আচরণ করতে পারে, হ্যাঁ, এবং যেটাকে অ্যাকচুয়ালি উইথড্রল বলছে। উইথড্রল, হ্যাঁ, উইথড্রল টাইমটাতে সে এই আচরণগুলো করতে থাকে, মানে যতই ওই সময়টা, কারণ তার একটা কেমিক্যাল নেওয়ার পর তার একটা ডিউরেশন থাকে, এরপরে গিয়ে ওই সাইকেলটা ফুলফিল হওয়ার সময় আসলেই তার অস্থিরতাগুলো বাড়তে থাকে এবং যখনই সে ওইটা না পাবে, ইনসিকিউরিটিতে যদি ভোগে বা ওইটা না পাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু তার স্বাভাবিক জীবনযাপনটা আস্তে আস্তে ব্যাঘাত হতে থাকে, ব্যাঘাত তৈরি করতে থাকে এবং এটার ফলে সেই যে আচরণগুলো করে, এই আচরণগুলোই অনেক ডিসফাংশনাল আচরণের। যেমন কি ধরনের আচরণ হতে পারে? যেমন মনে করেন আপনার হাইপার অ্যাক্টিভ হয়ে যাওয়া, হ্যাঁ, তার মুডটা প্রচুর হাইপার হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক মেসিভ অনেক আচরণ করে ফেলতে পারে, ওইটার জন্য হয়তো বা অ্যাঙ্গারের আউটবাস্ট হতে পারে, সে দেখা যাচ্ছে এমন একটা অ্যাগ্রেসিভ হয়ে গেলে অ্যাগ্রেসিভ আচরণ হতে পারে, যে আচরণটা হয়তো বা শুধুমাত্র কেমিক্যালের কারণেই, কিন্তু সে এটা এক্সপোজ হয়তো অন্য কারণে করছে, দেখাচ্ছে এইটার কারণে, কিন্তু আন্ডারলাইনে তার এই ইস্যুটা থাকতে পারে। তারপরে হতে পারে সে ডিসিশন মেকিংয়ে রং ডিসিশন নিতে পারে অনেক, হ্যাঁ, লজিক্যালি সে থিঙ্ক করার ক্যাপাসিটি নষ্ট হয়ে যেতে পারে, তার মেমোরি নষ্ট হতে পারে, হ্যাঁ, তার কাজের গুণগত মান কমে যেতে পারে, তার প্রোডাক্টিভিটি কমে যেতে পারে, তার সেক্সুয়াল লাইফ হ্যাম্পার হতে পারে, তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপে মানে সে একটা জিনিস হতে পারে যে ট্রাস্ট ইস্যু হতে পারে, সে অনেক এই মানুষগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলা বা প্রতারণার আশ্রয় নেওয়া, এই আচরণগুলো তাদের কাছ থেকে চলে আসে এবং তখন হয় কি এই আচরণগুলো কাছের যারা মানুষ থাকে তার সাথে কানেক্টেড ইনভলভ থাকে, তারা প্রথম দিকে বুঝতে পারে না, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এটা এক ধরনের প্যাটার্ন হয়ে যাচ্ছে এবং সেটার কারণে কিন্তু পরবর্তীতে তার ফ্যামিলি লাইফটার মধ্যে অনেক ধরনের ডিজাস্টার তৈরি হতে পারে, রিলেশনশিপে অনেক ধরনের ডিজাস্টার তৈরি হতে পারে, ইভেন সোশ্যাল লাইফেও অনেক অগ্রহণযোগ্যতা তৈরি হতে পারে, মানুষ আর আগের মতো গ্রহণ করতে পারে না এবং অনেক ক্ষেত্রে লেবেলিং হয়ে যায়, মানুষ বলে যে ও তো এরকমই, হ্যাঁ, একটা লেবেলিং হয়, এই মানুষ জাজ করে, তখন তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখে, তখন তারা ওই যে আলাদা আর একটা জগতের মধ্যে, যেখানে তাদের মতো মানুষদের সাথে তাদের আবার একটা কানেক্টিভিটি তৈরি হয়। সত্যি। আরেকটা বিরতির সময় হয়ে এলো, সুপ্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি এখনই।
দেখছেন প্রমিসেস, জানতে চাই কথা হচ্ছে আব্দুল হামিদের সাথে ব্যক্তিত্বের উপর আসক্তির প্রভাব নিয়ে। একজন মানুষ যিনি আসক্ত হয়ে যাচ্ছেন এবং আপনার বক্তব্য অনুযায়ী সেটা মাদকেরই আসক্তি হোক আর আচরণগত আসক্তি হোক, ইম্প্যাক্টগুলো, প্রভাবগুলো আসলে মোরাললেস সেমই হয়। দুই ধরনের আসক্তিতেই একই ধরনের মানে ডিপেন্ডেন্সি থাকে এবং সেখান থেকে যখন সেটা ব্যবহার করতে না পারছে তখন ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে উইথড্রল, এবং সেটা পাওয়ার জন্য সে নানান রকম আচরণ তখন করে, কখনো এগ্রেসিভ আচরণ করছে, কখনো মিথ্যা কথার আশ্রয় নিচ্ছে, কখনো প্রতারণার আশ্রয় নিচ্ছে। এই জায়গাগুলো তার আচরণের ভেতরে চলে আসে। তো এই জায়গাটিতে সম্পর্কের উপরে একটা বড় প্রভাব পড়ে আপনি বলেছেন। এখানটা আরেকটু জানতে চাই, আমরা যেখানে শেষ করেছিলাম যে তার কাছ থেকে মানুষজন, তার আশপাশের মানুষজন একটা দূরত্ব বজায় রাখে। এই ব্যাপারগুলো আসলে কেমন? মানে সেই মানুষটি যার সাথে দূরত্ব বজায় রাখছে তার জন্যই বা কেমন, আর যারা তার কাছ থেকে দূরত্ব বজায় রাখছে তাদের জন্য বিষয়গুলো কেমন? এটার প্রথমে জিনিসটা হচ্ছে যে আসলে মানুষ আর তাকে ট্রাস্ট করতে পারে না। আর সেই যে আচরণটা করে সেই আচরণটা আসলে সে তার ওই ডিমান্ডটা ফুলফিল করার জন্য করে, এবং এই সময় সে অনেক ক্ষেত্রে হয় কি ফলস হোপ দিয়ে দেয়। আমরা যদি দেখি যে একজন ইন্টিমেট পার্টনারের ক্ষেত্রে যদি দেখি, হ্যাঁ, লাইফ পার্টনারের ক্ষেত্রে সে অনেক কিছু, ওই যে যেটা বললাম যে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্যাপাসিটি তাদের কমে যায়, লজিক্যাল রেশনাল থিঙ্কিং করার ক্যাপাসিটি কমে যায়, এবং তারা অনেক সময় ফ্যান্টাসিতে ওই জায়গাগুলোকে মিট করার চেষ্টা করে। আচ্ছা, ফর এক্সাম্পল দেখা গেল যে একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি হাজব্যান্ডটা অ্যাডিক্টেড হয়ে যায়, সে যদি ওয়াইফের কোনো ডিমান্ড থাকে সে এমনভাবে বলবে, এমনভাবে একটা ফলস হোপ দিবে যে যেটা মনে হবে এটা কোনো ব্যাপারই না, এটা আমি চাইলে এমনি মিট করে ফেলতে পারি। তো এই ফলস হোপটাতে পার্টনার প্রথম দিকে কিন্তু বিশ্বাস করে যে না, তাকে তো আমি দেখে এসেছি, সে ভালো, তার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে সেই ফলস হোপটা কেন দিচ্ছে, কারণ তার রেশনাল থিঙ্কিংটা লোপ পেয়েছে, সে ওইভাবে রেশনালিতে ওই জায়গাটা মিট করার ক্যাপাসিটিটা তার নষ্ট হয়ে গেছে। তখন হয় এক ধরনের মিসট্রাস্টের তৈরি হয়, এবং এই মিসট্রাস্টগুলো দিনের পর দিন গিয়ে এমন একটা জায়গায় চলে আসে, টার্মিনেট পর্যায়ে চলে আসে, এমন একটা জায়গায় চলে আসে, তখন সে কিন্তু আসলে ওই যে আইসোলেটেড হয়ে যাওয়া, সে আসলে তার পরিবারও হারাচ্ছে, সম্পর্কগুলো হারাচ্ছে, বাবা মাও বিশ্বাস করে না, ভাই বন্ধু কেউ বিশ্বাস করতে পারে না। প্রথম জায়গায় যেটা হয় যে সে বিশ্বাসটা নষ্ট হয়ে যায়, বিশ্বাস হারিয়ে ফেলে, এবং সে কিন্তু বিশ্বাস করতে চায়, কিন্তু ওই অ্যাডিকটিভ আচরণটার কারণে সে যে আচরণগুলো করে এইটার ফলে বিশ্বাসের সেতুটা ভেঙে যায়। ফলে হয় কি, তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। এই অনিশ্চয়তা থেকেই তারা হয়তো আরও, মানে প্রত্যেকটা মানুষ তো নিজের জীবনের একটা নিশ্চয়তা চায়, নিশ্চয়তা, তখন তারা হচ্ছে তাদের আবার সার্কেলকে সে বেছে নেয়। অ্যাটলিস্ট তার ওই কেমিক্যাল ডিপেন্ডেন্সি যাদের মধ্যে রয়েছে, ওরা যদি থাকে, ওরা অ্যাটলিস্ট তাকে ব্যাকআপ দিতে পারবে, সহযোগিতা করতে পারবে। এক নম্বর, সামাজিকভাবেও বিচ্ছিন্ন হয়ে যায়, ফাইন্যান্সিয়ালি, অর্থনৈতিকভাবে তারা একেবারেই ম্যাসিভ ডিজাস্টারের মধ্যে পড়ে যায়, কারণ এই আসক্তির কারণে। এবং পাশাপাশি কিছু জায়গা হচ্ছে যেমন আরও বায়োলজিক্যাল কিছু ইম্প্যাক্ট, মানে যদি আমরা বলি যে সন্তান জন্মদান করার ক্ষেত্রে, এইগুলো ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের ডিসফাংশন দেখা দিতে পারে। সো সার্বিকভাবেই আসক্তিটা আসলে, বিশেষ করে কেমিক্যাল আসক্তি, এই ক্ষেত্রে কেমিক্যাল আসক্তিটা একটা খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে মানব জীবনে। অ্যাট দ্য সেম টাইম যদি এই যে মায়ের যে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য, সেটা যেমন খুব ডাইরেক্টলি ইম্প্যাক্ট রাখে সন্তানের উপর, তো মায়ের যদি কোনো না কোনো আসক্তি থাকে, সেই জায়গাটা অনেক রিস্ক নিয়ে আসতে পারে। অবশ্যই অবশ্যই অবশ্যই, সেক্ষেত্রে তো খুবই হাই রিস্ক থাকে। মা এবং বাবা যে কারো একজন বা দুজনেরই যদি এরকম আসক্তিজনিত ঝামেলা থাকে, সেক্ষেত্রে একটা সুস্থ বাচ্চা জন্মদানের ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জ হতে পারে। এবং জন্মদান প্রক্রিয়াটা তো অনেক একটা মোটামুটি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে জন্মদানের পরেও আরও অনেকগুলো স্টেপ থাকে, ব্রেস্ট ফিডিং থেকে নিয়ে অনেকগুলো ধারণা। সেক্ষেত্রে একটা সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ করার ক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। অনেকেই মনে করেন যে মোবাইলের সময় কাটালে কি বা সমস্যা হতে পারে।
আমি তো কোনো কেমিক্যাল নিচ্ছি না, বাচ্চা হয়তো গর্ভে আছে কিন্তু মা হয়তো মোবাইলে অনেকটা সময় কাটাচ্ছেন, গেমিং করছেন, কিংবা কোনো না কোনো ডিভাইসের সঙ্গে তার বেশ লম্বা সময়ের সম্পৃক্ততা আছে, সেগুলোর কি ধরনের ইম্প্যাক্ট পড়ে সাধারণত? সেগুলোরও যদি দেখা যাচ্ছে যে ব্রেইনের কেমিক্যালের চেঞ্জটা কিন্তু অলমোস্ট একই রকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একদম গবেষণালব্ধ ফাইন্ডিংসই হচ্ছে যে আমরা কেমিক্যাল অ্যাডিকশনে যেরকম ব্রেইনের চেঞ্জ আসে, মোবাইল বা গ্যাজেট অ্যাডিকশনেও কিন্তু একই রকম, অলমোস্ট একই রকম ব্রেইনের চেঞ্জগুলো আসে। এবং সেটার ক্ষেত্রে যে হয় যে ফিটনেসটা নিয়ে একটা বড় ঝামেলা হয়। হ্যাঁ, যদি বলি গেমিং অ্যাডিকশন বা এই ধরনের অ্যাডিকশনগুলোতে আমাদের ওই যে ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেসের একটা বিশাল ব্যাঘাত তৈরি হয়। হ্যাঁ, যে ব্যাঘাতটা তো একটা বাচ্চার জন্য, যদি সুস্থ বাচ্চা প্রতিপালনের ক্ষেত্রে এটা অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। ডেফিনেটলি আপনি যেটা বললেন যে ব্রেইনের যে কেমিক্যালের পরিবর্তন হচ্ছে সেটা তো বাচ্চাটি একদম সরাসরি পাচ্ছে, গর্ভের বাচ্চাটি সরাসরি ওটার সাথে কানেক্টেড হচ্ছে, এবং ওই কেমিক্যাল চেঞ্জটা যে ধরনের রাশ বডিতে এনে দিচ্ছে সেই রাশটার সাথে বাচ্চাটাও টাচড হয়ে যাচ্ছে, এবং বাচ্চাটিও একই রকম ভাবে মা যদি কোনো কারণে মানে উত্তেজিত হচ্ছে, অস্থিরতা আসছে, বাচ্চাটিও হচ্ছে, এবং বাচ্চাটি বাইরে যখন বের হয়ে আসছে তারপরও কিন্তু ওই একটি জায়গা বাচ্চার কাজ করতে থাকে। এবং এক ধরনের, মনে করেন আপনি যদি দেখেন একটা আসক্ত না এরকম একটা মা, সে তার কল্পনার জগতে সে বাচ্চাটাকে যতটা ওন করবে, হ্যাঁ, সে নিজের কেয়ার করা, বাচ্চাকে নিয়ে সে স্বপ্ন দেখা, টাচ করা, অনেক জায়গায় সে যেটা ইমোশনাল কানেকশন তৈরি করবে, আরেকটা মা যদি সে উইথড্র করে, এটার সাথে কানেক্টেড না, জাস্ট এটা একটা বায়োলজিক্যাল ফাংশন, এখানে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট নাই, তাহলে সেই বাচ্চাটার অ্যাকসেপ্টেন্সের জায়গাটা যদি বলি, হ্যাঁ, বা মায়ের ইমোশনাল ডেপথনেসের জায়গাটা, কানেক্টিভিটির জায়গাটা হয়তো একরকম হবে না। এখানে একটা গ্যাপ তৈরি হতে পারে। এবং আমরা জানি যে মায়ের অনেক অনুভূতি কিন্তু বাচ্চা ক্যারি করে, মেমোরিতে ক্যারি করে। তখন বাচ্চাটা যদি দেখে যে আই এম নট ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, বা আমি অতটা প্রায়োরিটি পাচ্ছি না, বা এরকম কিছু হতে পারে, তখন বাচ্চার কিন্তু এক ধরনের মানে অনেক ধরনের মেসেজ সে ক্যারি করতে পারে জন্মের পর থেকেই, হ্যাঁ, ক্যারি করতে পারে। তার মানে এই না যে কোনো প্রেগনেন্ট মা তার, কারণ প্রেগনেন্সি পিরিয়ডটাও অনেক চ্যালেঞ্জিং পিরিয়ড, এই সময় অনেক কষ্টে যায়, দিনের পর দিন বা রাতের পর রাত ঘুম হয় না, অনেক অস্থিরতার মধ্যে যায়। ওই সময়ে মানুষ কিছু মোবাইল বা গ্যাজেটের মধ্য দিয়ে তার কষ্টের সময়গুলোকে পার করেন, which is okay, হ্যাঁ। কিন্তু আমরা এখানে বলছি অ্যাডিকশনের বিষয়টা। অ্যাডিকশনটা হচ্ছে এমন একটা মাত্রায় চলে যাওয়া, এমন একটা বাউন্ডারি ক্রস করা যে যেখানে তার আর ভারসাম্যটা রক্ষা হচ্ছে না, হ্যাঁ। সেই রকম একটা অবস্থায় কেমিক্যালের একটা নেগেটিভ ইম্প্যাক্ট বাচ্চার মধ্যেও পড়তে পারে। এক্স্যাক্টলি, এবং বাচ্চাটির এমন হওয়াও সম্ভব যে সে নিজে ভবিষ্যতে কোনো না কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে খুব সহজেই, হতে পারে আরো অনেক ধরনের সমস্যা হতে পারে, তার গ্রোথের সমস্যা হতে পারে, প্রপারলি সে বিকশিত নাও হতে পারে, তার ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে। একটা কেমিক্যাল অ্যাডিক্টেড যদি প্যারেন্টস থাকে, তাদের কোথায় সমস্যা হয়, জন্মগ্রহণ করলো কিন্তু দেখা গেল একটা সময় গিয়ে তার ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি তৈরি হলো, হাইপার অ্যাক্টিভিটি তৈরি হলো, বা আরও অন্য অনেক ব্রেন ফাংশনের সমস্যা হতে পারে, সেই জায়গাতেও সমস্যা হতে পারে। সত্যিকার অর্থে মানে রিস্ক ভীষণভাবে আছে, শুধু নিজের রিস্ক আছে তা না, ভবিষ্যৎ প্রজন্মের উপরেও একটা বড় ঝুঁকি নিয়ে আসছি আমরা যখন আমরা কোনো না কোনো কিছুতে আসক্ত হয়ে যাচ্ছি। তো এর থেকে আসলে মুক্তির উপায় কি? মুক্তির উপায়, প্রথমত উপায়টা হচ্ছে আমাকে চাইতে হবে, বুঝতে হবে, অ্যাওয়ারনেস। যদি একদম ফান্ডামেন্টাল জায়গাটা যেটা বুঝতে পারি যে আসক্তিটা আসলে আমার জীবনে কি গুণগত মান পরিবর্তন করছে, এইটা আগে বুঝতে, আর আসক্তিতে না থাকলে কিভাবে আমার জীবনটা গুণগতভাবে পরিবর্তন হতে পারে। হ্যাঁ, কারণ এগুলো তো আমরা আসলে অভ্যস্ত হয়ে যাই, আমরা সেই জায়গা থেকে আইডেন্টিফাই করতে পারি না। কিন্তু আমি যদি দেখি যে আমি যদি আজকে আসক্ত থাকি, এটা কন্টিনিউ করি, আগামী 5 বছরে আমি কোথায় যেতে পারি, আমার শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থাটা কোথায় যেতে পারে, এইখান থেকে যদি বের হই, আগামী 5 বছরে আমি কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।
যখন এই গোলটা সেট হয়ে যাবে তখন কিন্তু মানুষ আকর্ষণ ফিল করবে যে না আমি এটা কষ্ট হলেও এটা করি, কারণ এখানে একটা সিগনিফিকেন্টলি আমার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট হতে পারে, হ্যাঁ, যেখানে আমি পারি। এটা হচ্ছে প্রথম চাওয়া। এটা যে আসক্ত তাকে চাইতে হবে, তার পরিবার চাইলে হবে না, তার আশেপাশের মানুষ চাওয়ার চাইতে তাকে আগে বুঝতে হবে যে আমি কেন এখান থেকে বের হয়ে আসবো। তারপরে হচ্ছে অনেক তারপরের জায়গাটা আমরা একটা বিরতির পরে শুনি। আরেকটা বিরতি নিচ্ছি দর্শক, সঙ্গেই থাকবেন আশা করি। চলছে প্রমিসেস জানতে চাই। আপনারা দেখছেন ব্যক্তিত্বের উপর আসক্তির প্রভাব নিয়ে আলোচনা আব্দুল হামিদের সাথে। আমরা আসক্তি থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি বলছিলেন যে প্রথমেই দরকার হচ্ছে যিনি আসক্ত তার নিজের এটা চাইতে হবে যে আসলে আসক্তি থেকে তিনি মুক্তি চান, এবং আপনি গোল সেট করার কথা বলছিলেন যে আসক্ত থাকা অবস্থায় তিনি কি কি হারাচ্ছেন এবং আসক্ত না থাকলে উনি ভবিষ্যতে কি কি পেতে পারেন, জীবনটা কেমন হতে পারে, ওই জায়গাটা থেকে আসলে ঠিক করে নেওয়া যে আমি আসলে আসক্তিতে থাকবো কি থাকবো না। এরপর আচ্ছা, তারপর হতে পারে যে এটার জন্য আমার কে কে আমাকে সহযোগিতা করতে পারে। আচ্ছা, এখানে সহযোগিতা চাওয়াটা মোটেই লজ্জার কোনো বিষয় না, বরঞ্চ এইটা ইন্ডিকেট করে যে আপনি আসলেই গোল সেট করেছেন। আচ্ছা, আপনি সহযোগিতা চাইবেন না কিন্তু আপনি ভাবছেন আপনি গোল সেট করেছেন, এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, সো আপনি যখন এই জড়তাগুলোকে ভেঙে আপনি সহযোগিতার জায়গায় আসবেন, সহযোগিতায় আবার অনেক ধরনের সায়েন্টিফিক টুলস, টেকনিক, মেথড, ওয়ে রয়েছে যেখান থেকে আপনি আসলেই বের হয়ে আসতে পারেন। একটু যদি আমাদের বিস্তারিত বলেন। যদি বলি যে কেমিক্যাল আসক্তির ক্ষেত্রে এখানে এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়, সেক্ষেত্রে আপনার মেন্টাল হেলথ এক্সপার্ট কারোর না কারোর সাথে আপনার পরামর্শ করা দরকার হলে প্রথমেই যে তাকে কোনো একটা রিহ্যাব সেন্টারে গিয়ে করতে হবে বিষয়টা তা না। প্রথমে নিজেও যদি মনে হয় মাত্রা কীরকম, আপনার ক্যাপাসিটি, আপনার সারাউন্ডিং সিস্টেমটা কীরকম, এটার উপর বেস করে আপনি নিজে কিছু গাইডলাইন নিয়েও চেষ্টা করতে পারেন প্রাথমিকভাবে। এবং সেক্ষেত্রে এই যে গোল সেট করা, হ্যাঁ, ডু ডোন্টসগুলোকে ঠিক করা, কি করব না, আমার অ্যাডিকশনের মানে আসক্তির চ্যানেলগুলোকে কোন জায়গাগুলোতে আমি স্টিমুলেটেড হয়ে যাই সেগুলোকে আইডেন্টিফাই করা, এইরকম অনেক হোমওয়ার্ক থাকতে পারে যেটা একজন এক্সপার্ট বলে দিতে পারবেন এবং সেভাবে আপনি নিজেও চেষ্টা করতে পারেন, কেউ একজন চেষ্টা করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে এগুলো অনেক কিছু করার পরও পারা যাচ্ছে না, তাহলে আসতে পারে যে রিহ্যাবিলিটেশনের জায়গায়, যে আমি কোনো একটা সেন্টারে গিয়ে একটা নির্দিষ্ট সময় এক ধরনের এক্সপার্ট গাইডলাইনের মধ্য দিয়ে এই জায়গাটাকে আমি ম্যানেজ করতে পারি, করে সেই প্রপার প্রোটোকল ফলো করে জায়গাগুলোতে গিয়ে ট্রিটমেন্টটাকে এনশিওর করা। পাশাপাশি ওই ট্রিটমেন্ট সেন্টারগুলোতে কিন্তু সুন্দর করে সায়েন্টিফিক মেথোডোলজিতে অনেকগুলো গাইডলাইন বলে দেয়, সায়েন্টিফিক্যালি বলে দেয়। তারা মন গড়া কোনো ট্রিটমেন্ট না, বিশেষ করে এই যে প্রমিসেসের মতো যা একটু মানসম্মত চিকিৎসা ব্যবস্থা যারা দেয়, খুব ভালো চিকিৎসা ব্যবস্থা, তারা কিন্তু একদম এভিডেন্স বেসড ট্রিটমেন্ট প্রোটোকলগুলোকে এনশিওর করে। সেইগুলো যদি খুব সুন্দরভাবে ফলো করা যায়, সুন্দর করে এখান থেকে বের হয়ে আসা সম্ভব। একটু কি বলবেন আমাদের এই যে এভিডেন্স বেসড প্রোটোকল, এই প্রোটোকলে অ্যাকচুয়ালি কারা কারা কাজ করে তারপর এই চিকিৎসাটা প্রোভাইড করেন? আচ্ছা, এই এভিডেন্স বেসড ট্রিটমেন্ট প্রোটোকল যদি এটা একটা সেন্টারে হয় প্রথমে হচ্ছে একজন ফিজিশিয়ান থাকবেন, হ্যাঁ, তারপরে হচ্ছেন এখানে সাইকিয়াট্রিস্ট থাকবেন, সাইকোলজিস্ট থাকবেন, মূলত সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এবং একজন ফিজিশিয়ান, তিন ধরনের মানুষের একটা গাইডলাইনে সেন্টারের ক্লায়েন্টদেরকে সার্বক্ষণিকভাবে দেখা হয় বা গাইড করা হয়। পাশাপাশি আরও অনেক ধরনের থেরাপিউটিক অ্যাপ্রোচ থাকতে পারে বা অনেক ধরনের অল্টারনেটিভ জায়গাগুলোকে এনশিওর করার জন্য এক সেন্টার এক রকমের ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারেন। পাশাপাশি যারা এই জায়গা থেকে মনে করেন দীর্ঘদিন মাদকাসক্ত থাকার পর তারা তাদের লাইফে বের হয়ে এসেছেন, এই ধরনের কিছু এক্সপার্ট গাইডলাইনও সহযোগী হিসাবে কাজ করেন একটা টিমের মধ্যে, অ্যাডিকশন প্রফেশনাল হিসেবে তারা থাকেন। তো এই টিমের মধ্যে তারা কাজ করেন। অ্যাডিকশন প্রফেশনের জন্য আলাদাই অ্যাডিকশন গাইডেড কিছু সাইকিয়াট্রিস্টরাও অনেক রয়েছেন, সাইকোলজিস্টরাও রয়েছেন যারা শুধুমাত্র অ্যাডিকশন গাইডলাইনের উপরই অনেক ধরনের ট্রেনিং নিয়ে এক্সপার্ট হয়েছেন। সেই গাইডলাইনগুলো ফলো করলে
সুন্দর করে বের হয়ে আসা সম্ভব। এবং এটার বাইরেও কিন্তু অনেক ধরনের নেটওয়ার্কিং থাকে, সোশ্যাল নেটওয়ার্কিং এর মধ্যে, যেমন এনএ গ্রুপ, এই গ্রুপ, এরকম গ্রুপগুলো কি করে যে সেন্টারে না থাকলেও কানেকশনের মধ্যে থাকা, কানেক্টিভিটির মধ্যে থাকা। আচ্ছা, এই কানেক্টিভিটির মধ্যে থাকলে কি করে মানুষটাকে এঙ্গেজ করে রাখে। আরেকটি জায়গা যদি একটু আনতে চাই, যে আপনি যেটা বললেন যে যিনি আসক্ত তাকে আসলে প্রথমে উদ্যোগী হতে হবে এবং তাকে ইচ্ছুক হতে হবে এই আসক্তি থেকে সরে আসবার জন্য। এটা যেমন আসক্তি রোগের সঙ্গে যারা আছেন তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তারা অ্যাকচুয়ালি ইচ্ছুক নন আসক্তি থেকে বেরিয়ে আসবার জন্য। এই জায়গাটিতে আসলে কি করণীয়? আসলে আমার কাছে যেটা মনে হয়, আমার প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে, ইচ্ছুক নয় বিষয়টা চাইতে অনেক সময় হচ্ছে তারা নিজেকে বুঝতে পারে না। অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় রিভেঞ্জ নেওয়ার ক্ষেত্রে, কারণ এত লেভেল হতে হতে তারা এক ধরনের বলে যে আমাকে তো এভাবেই লেভেল করে ফেলেছে, আমাকে মানুষ এভাবেই চিনে, আমি এখান থেকে বের হলে আমার অস্তিত্ব, মানে আমি সার্ভাইভ, মানে আমি কিভাবে, আমাকে অ্যাকসেপ্ট করবে না মানুষ। বরঞ্চ যে কারণে তারা হয় কি যে ওইটা রিপিটেডলি করে যায়, ওই হোপটা ছেড়ে দেয় যে আমি এখান থেকে বের হয়েও জীবনটাকে আমি রিস্টার্ট করতে পারি, জীবনটাকে আবার শুরু করতে পারি। হ্যাঁ, সো সেই জায়গাটাকে অনুসন্ধান করা, এক্ষেত্রে কাউন্সিলিং অনেক ভালো হেল্প করতে পারে। কারণ আন্ডারলাইনের অনেক ইস্যুস থাকে, আমরা প্রপার পয়েন্টটাকে অ্যাড্রেস করতে না পারলে আমরা কিন্তু আশেপাশে দিয়ে ঘুরপাক খাবো, প্রপার জায়গায় যাব না। তার আসল পেইনটা কোথায়, তার আসল শূন্যতাটা কোথায়। হ্যাঁ, কিউরিসিটি থেকে হলেও, কিউরিসিটি থেকে মানুষ ইনভলভ হয়েছে, কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাওয়ার পর কেন ফিরে আসতে পারলো না, এটার পেছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। অনেক সময় অনেকে গোল ঠিক করে ফেললো, ধরে রাখতে পারে না। সেই ক্ষেত্রে তাকে কি কি ডুডোন্সগুলো করা দরকার, তাকে বারে বারে রিমাইন্ডার দেওয়া দরকার, কেন এই সিদ্ধান্তটাকে, লজিক্যাল অ্যাসপেক্ট থেকে তাকে ওই জায়গাগুলোকে বোঝানো। কারো কারো যদি দেখা যাচ্ছে তার থিঙ্কিং লেভেলে সেভাবে কাজ করছে না, তাহলে তাকে বিহেভিয়ারাল লেভেল থেকে চেঞ্জ করা। কারণ আমরা অনেক সময় প্রথমত যেটা কার্যকরী চেঞ্জটা আসে থিঙ্কিং লেভেল থেকে, থিঙ্কিং, ফিলিংস, বিহেভিয়ার। হ্যাঁ, সো অনেক সময় অনেকে থিঙ্কিং লেভেলে চেঞ্জ করতে পারে না, কারণ এতটাই কেমিক্যালি অ্যাডিক্টেড হয়ে গেছে সে, আর ওই অল্টারনেটিভ থিঙ্কিংটাকে এস্টাবলিশ করতে পারে না। সেক্ষেত্রে আমরা বলি যে আচরণগত পরিবর্তন থেকে শুরু করেন। যেমন মনে করেন আপনার লাইফস্টাইল চেঞ্জ করার ক্ষেত্রে, আপনি যে লাইফস্টাইলটা আছেন এটা তো একটা আচরণ, হ্যাঁ, এইটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেটাতে ফোকাস করেন। সেটাতে ফোকাস করতে করতে আস্তে আস্তে কিন্তু সেটাও এক ধরনের রিথিঙ্ক করতে সহযোগিতা করবে, যে আমি তো পেরেছি। সাপোজ মনে করেন যে আমার ক্র্যাভিং হচ্ছিল, কিন্তু কোনো না কোনোভাবে আমি একটা হেল্পিং বাটন রাখলাম যেটাতে পুশ করলে কেউ না কেউ এভাবে এসে পড়বে যে আমাকে এঙ্গেজ করে ফেলবে এবং ওই আচরণটা করা থেকে বিরত রাখবে। হ্যাঁ, আমি ওইটা করতে পেরেছি, এটার ফলে আমি ওই দিন আর ওই রকম আচরণে গেলাম না। এই যে চেঞ্জটা হলো, এটা তো আমি করেছি। তা আমি যখন করব, আমি এক ধরনের, আমার ভিতরে এক ধরনের ডান ফিলিং, যে আমি করতে পারি, এই বিলিফ সিস্টেমটা ডেভেলপ হবে আস্তে আস্তে, যে নো, আমি অলরেডি একটা জিনিস করেছি এবং এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব সহজ জিনিস না, এমনি এমনি করে ফেলিনি। মানে আচরণগত জায়গায় আমি যখন ইনপুট দেওয়া শুরু করব, তখন সেটা আমার থিংকিং লেভেলেও আস্তে আস্তে, হ্যাঁ, আমি আবার পুনরায় আরেকটা থিংকিং শুরু করতে পারবো। সেটা আমার ভিতরে এক ধরনের ট্রাস্ট বিল্ড করা, মানে নিজের প্রতি কনফিডেন্স বিল্ড করতে পারে, আসবে যে আমিও আসলে এই জায়গাটা পারি এবং আসক্তি থেকে বের হয়েও আসতে পারবো। অনেক ধন্যবাদ হামিদ, আমরা চমৎকার আলোচনা শুনলাম এবং ওই জায়গাটি আমরা সবার কাছে আজকে নিশ্চয়ই রাখবো যে কারোরই কোনো আসক্তি যদি থাকে তারা যেন বসে না থাকেন, তারা যেন অবশ্যই সাহায্য নেন। এই কথাটি আপনি বলেছেন চমৎকারভাবে যে সাহায্য নেওয়ার মধ্যে আসলে কোনো খারাপ কিছু নেই, আমি সাহায্য নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারি। তো সেই সাহায্য সবাই যাতে নেয়, সেই আহ্বান আমাদের রইল। সুপ্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদের আমাদের সাথে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।